নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই প্রচেষ্টা, যার মধ্যে থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শোনাই এবং সেই শোনার মধ্যে থেকে যাতে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসে, সচেতনতা বৃদ্ধি হয়, যাতে আপনারা আপনাদের ভুলগুলোকে সংশোধন করতে পারেন বা কিভাবে নিজেকে একজন ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করাবো, কিভাবে তাড়াতাড়ি আমরা সুস্থ হব বা আমার পরিবারের মানুষের কিভাবে আমি যত্ন নেব, সব বিষয় যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি সেই সংস্থাকে কেন্দ্র করে, যে সংস্থার নাম কিন্তু এখন দিকে দিকে, এটা খুব জোরের সাথে আমরা বলতে পারি। একটা সময় ছিল এনবিপির নাম শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক ছিল বা হাওড়া কেন্দ্রিক ছিল, বর্তমানে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু মানুষ চেনে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। প্রত্যেকটি জেলায় কিন্তু পৌঁছে গিয়েছে আমরা, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি আনাচে কানাচে রয়েছে কিন্তু আমাদের চেম্বার। অর্থাৎ আপনি যদি একটু চান, একটু যদি ইচ্ছা প্রকাশ করেন যে আমি পৌঁছবো এনবিপিতে, তাহলে বেশি সময় না, মাত্র কিছু সময় যদি আপনি আমাদের জন্য দেন, তাহলেই কিন্তু আপনি আপনার ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবেন। অর্থাৎ সুদূর পুরুলিয়া বা ঝাড়গ্রাম বা বীরভূম বা বাঁকুড়া থেকে আপনাকে পৌঁছতে হবে না কলকাতা বা হাওড়ায়, আমরা পৌঁছে যাচ্ছি একেবারে আপনার বাড়ির কাছাকাছি। শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়ে নিজের ট্রিটমেন্টটা স্টার্ট করুন আর ভালো থাকুন সারা জীবনের জন্য। আজকে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করব এবং যারা নতুন আমাদের অনুষ্ঠান দেখছেন তারা বা তাদের জন্য একটা দায়িত্ববোধ আমাদের থাকে যে আমাদের এনবিপিতে কিন্তু ক্রিটিক্যাল আর ক্রনিক সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু হয় এবং স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, সেই নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের নোট করতে হবে, ফোন করতে হবে যদি এনবিপি সম্পর্কে আপনি কিছু জানতে ইচ্ছুক হন। তবে আজকের এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু দিক অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা যে কোনো রকমের আপনাদের সমস্যা, মনের মতন ট্রিটমেন্ট পাচ্ছেন না বা অবশ্যই এনবিপিতে এসে কি মনের মতন সেই ট্রিটমেন্টটি আমরা পাবো, সব ধরনের প্রশ্ন করার অধিকার আপনার কিন্তু রয়েছে। তাই অবশ্যই প্রশ্ন রাখতে পারেন এবং আপনার সমস্যার সমাধান রয়েছে কিনা এনবিপিতে সেটাও কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে পারেন। প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিডনি। ভীষণ গুরুত্বপূর্ণ। এখন বাস ট্রেনে চলাচল করলেও আমি শুনি অনেকেই কিন্তু আলোচনা করেন যে পেন কিলার খেয়ে কি আমি আমার কিডনিটাকে খারাপ করব। অর্থাৎ বুঝতে পারি যে মানুষ অনেক বেশি সচেতন, তো কিভাবে কিডনির যত্ন নেবেন সেই বিষয়টা আলোচনা করব। তবে সবার আগে একটু ডাক্তারবাবু থেকে জানবো, সত্যি কিডনি কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিডনিতে যদি কোনো প্রবলেম হয় আমাদের কি কি সমস্যা আসতে পারে? কিডনি আমাদের একটা খুবই ভাইটাল অর্গান, কারণ যদি আমরা কিডনির ফাংশনটাকে দেখি যে আমাদের শরীরে কিডনি কি কি কাজ করে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা কতটা ইম্পর্টেন্ট। কিডনির যেটা ফাংশন সেটা হচ্ছে ফিল্টারিং করা, মানে আমাদের শরীরের কিছু টক্সিন, কিছু বর্জ্য পদার্থ, এইগুলোকে বাইরে বার করে দেওয়া শরীর থেকে, এবং আমাদের ব্লাডে যদি এক্সট্রা ফ্লুইড জমে, যদি জল জমে আমাদের ব্লাডের মধ্যে, সেটাকেও বার করে দেওয়া। তো এই যে আমাদের টক্সিক সাবস্টেন্সগুলো যে বেরিয়ে যাচ্ছে, এর ফলে কি হয়, আমাদের শরীরের নর্মাল ফাংশন সবকিছুই ঠিক থাকে। যদি এই টক্সিক জিনিসগুলো না বেরোয়, তাহলে এখান থেকে বিভিন্ন রকমের অসুবিধা হয়। তো সব নিয়ে আমি আলোচনা করছি, ফোনটা ধরে নিই। একদম, তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি গৌর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার গলাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, গলায় কি কোনো রকম টিউমার বা কোনো রকম কিছু হয়েছিল? না, মানে ঠান্ডার জন্য কি বুঝতে পারছি না, মানে গরমকালে অতিরিক্ত ঠান্ডা খাওয়া হয়ে যাচ্ছে, গরমের জলটা জল। আপনার বয়স কত? বয়স 22। 24। কোনো রকম থাইরয়েড ছিল বা আছে, কোনো রকম টেস্ট করেছেন? না, থাইরয়েড টেস্ট করা হয়নি। আচ্ছা, তাহলে যেহেতু আপনার থাইরয়েড নেই আর প্লাস হচ্ছে কোনো রকম গ্রোথ ওখানে নেই, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন, কিন্তু তবুও একটুখানি দেখতে হবে। আমরা ধরবো এটা হচ্ছে আপনার ঠান্ডা গরম থেকে এই জিনিসটা হচ্ছে, কিন্তু তাও এটাকে একটুখানি সচেতন হতে হবে। কারণ যদি আজকে হয়তো মনে হচ্ছে যে আপনার ভয়েসটা চেঞ্জ হচ্ছে, তাহলে ভয়েসটা চেঞ্জ হচ্ছে অনেক কারণেই হয়। হ্যাঁ, একটা ঠান্ডার জন্য হয়, ঠান্ডা গরম থেকে, কিংবা অতিরিক্ত যদি আমরা ঠান্ডা জল খাই সেখান থেকেও একটা চেঞ্জ আসে, বা আমাদের যদি কোনো রকম কফ জমে সেখান থেকেও আসে। কিন্তু আরও কারণ থাকে, যদি থাইরয়েড
আস্তে আস্তে দেখা যায়, কিংবা যদি দেখা যায় যে ওখানেতে লোকাল কোনো রকম গ্রোথ হচ্ছে, একটা টিউমার কিংবা সিস্ট যদি গলাতে আমাদের হয়, সেখান থেকেও কিন্তু আমাদের এই স্বরের চেঞ্জটা আসে। তো আপাতত যেহেতু নেই কিছু, অন্য কোনো কথা বলবো না, আপনাকে একটুখানি ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে যাতে এই ঠান্ডা লাগলে চট করে কোনো রকম প্রবলেম না হয়। কিন্তু তবুও বলবো যে গলার একটা স্ক্যান করে দেখে নিন, যদি কোনো রকম ছোট প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা আগে থেকেই সলভ হয়ে যাবে। আর যদি আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন, কি গাইডলাইন নেবেন বা কিভাবে এগোবেন বা কোন কোন টেস্ট করলে আপনি জানতে পারবেন, সেই জায়গা থেকে আমরা আছি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড করে দেবো কি করলে এই রোগ থেকে আপনি সুস্থ হবেন। একদম তাই। 9830235527 বা 37 নাম্বারগুলো শুধুমাত্র আপনাদের জন্য। কল করুন সেই নাম্বারে এবং আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন। আর যদি আপনার ইচ্ছে থাকে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করার, একদম সামনাসামনি এসে ট্রিটমেন্ট স্টার্ট করার, তাহলে অবশ্যই পৌঁছে যান আমাদের চেম্বারে। কিডনি নিয়ে আলোচনা শুনছিলাম, আবার শুনবো। তো যেমন আমাদের বর্জ্য পদার্থগুলোকে বার করে দিচ্ছেন এই ফিল্টারের মাধ্যমে, সেকেন্ড হচ্ছে এখান থেকে কিছু হরমোনস বেরোয়, যেই হরমোনসগুলো আমাদের কাজ করে হচ্ছে মেনলি যেখানে কাজ হয় সেটা হচ্ছে আমাদের কিডনি যখন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, তখন দেখবেন আমাদের কিছু কিছু হরমোনাল প্রবলেম আসে যেখান থেকে হাড়ে এফেক্ট করে, আমাদের হাড় আস্তে আস্তে উইক হয়ে যেতে থাকে। এর সাথে সাথে আমাদের রেড ব্লাড সেল, মানে আমাদের শরীরের রক্তটাকে উৎপন্ন করে বা রক্তটার ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, এবং তার সাথে সাথে আমাদের শরীরে কিছু সল্ট আর পটাশিয়াম বলে এক ধরনের জিনিস থাকে, সেইটার ব্যালেন্স বজায় রাখে। এর ফলে কি হয়, আমাদের পটাশিয়াম রিলেটেড কোনো রকম রোগ এখানেতে আসে না। তো ম্যাক্সিমাম আপনি দেখবেন যে কটা এর ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশন কিন্তু ভাইটাল। তার মধ্যে এক ফিল্টারিং, তার মধ্যে আছে আমাদের শরীরের রক্ত। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ অর্গান। আমি আরো আসবো, ফোনটা ধরে নিই। একদম। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে বলছিলাম। হুগলি থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বয়স 28। সমস্যা হচ্ছে আমার কোমরে ব্যথা হচ্ছে। 28 বছরে কোমরে ব্যথা হলো কেন? হ্যাঁ, এইটাই তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা। আচ্ছা, এটাই প্রশ্ন। আচ্ছা, আপনি যে কাজ করেন এক জায়গায় কি অনেকক্ষণ বসে থেকে কাজ হয়? হ্যাঁ, হচ্ছে যে একটু কাজ করতে হয়, এবারে মাঝে মধ্যে ওই ব্যথা হতে চলাচল করি একটু, কিন্তু ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যথাটা মোটামুটি কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, 1 মাস মতো হচ্ছে। 1 মাস। এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন বা এরকম ট্রিটমেন্ট বলতে মলম লাগিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি যেটা হয় যে কোমরে ব্যথাটা আপনি বলছেন, এটা অনেক সময় লাম্বার স্পন্ডালাইটিসের একটা সূত্রপাত হয়, যার একটা আর্লি সাইনাম সিমটম থাকে যে আপনার ব্যথা হচ্ছে, একটু হাঁটাচলা করলে, একটু এক্সারসাইজ করলে ব্যথাটা কিছুটা সাবসাইড হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে সেই ব্যথাটা আসবে। তো আপনার ক্ষেত্রে একটাই কথা বলবো, এই যে শুরু থেকেই আপনি এর কারণটা একবার জেনে নিন। কারণ যদি শুরুতেই, আমরা বারবারই বলি যে একটা ব্যথা হচ্ছে কোনো জায়গায়, তার মানে কিছু না কিছু সেখানেতে প্রবলেম আসছে। সেটা হয়তো এখন ছোট, ভবিষ্যতে যদি এটাকে অবহেলা করেন, এখান থেকে কিন্তু বেড়ে গিয়ে যখন স্পন্ডালাইটিসের রূপ নিয়ে নেবে, তখন দেখবেন ব্যথা যন্ত্রণা আরো বেশি, বসতে উঠতে প্রবলেম, হাঁটতে প্রবলেম। তো এর থেকে বেটার এখন যেহেতু অল্প আছে, একটা কোমরের এক্সরে করান, কোমরের এক্সরে করে এসে একবার যোগাযোগ করুন। যদি ওখানেতে কোনো রকম আর্লি লাম্বার স্পন্ডালাইটিসের সাইন আমরা পাই, তাহলে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, সেটা আমরা বলে দেবো কি করলে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন। একদম। অনেকেই কিন্তু বারংবার আমাদের প্রশ্নটা করে থাকে যে অস্থির সমস্যার ট্রিটমেন্ট রয়েছে? রয়েছে, একদম রয়েছে, সুন্দরভাবে রয়েছে। কোনো অপারেশনের প্রয়োজনীয়তা নেই, কোনো ইনজেকশনের প্রয়োজনীয়তা নেই, বা এমন কোনো পদ্ধতি যে পদ্ধতিকে আপনি ভয় পাচ্ছেন বা সাইড এফেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, বা এমন কিছু দিক যে দিকটা আপনি যাচ্ছেন, মানে আপনি কোনো ট্রিটমেন্ট একটা করছেন, বছরের পর বছর ধরে ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপর আপনি রেজাল্ট পাচ্ছেন না। যদি সেখান থেকে আপনি টিউটার নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য ওয়েট করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। অস্থির সমস্যার তো ট্রিটমেন্ট রয়েছে, পাশাপাশি কিডনির সমস্যা, আমরা সেই দিকটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, আবারও শুনবো। তো কিডনির যেটা ফাংশন, এইগুলো যেগুলো বললাম, যখন কিডনি আমাদের ড্যামেজ হতে থাকবে, এই ফাংশনগুলো আস্তে আস্তে কম হয়ে যাবে। এবং যদি আমাদের ফিল্টারিং রেটটা কম হয়, আমাদের ব্লাডের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিং এর মতো আমাদের বর্জ্য পদার্থ যেটা, সেটা কিন্তু বেড়ে যেতে থাকবে। এর ফলে একটা সময় দেখা যাবে যে
এই কিডনির কয়েকটা স্টেজ আছে, আমি সেটা বলবো পরে। কিন্তু দেখা যাবে যে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে যদি এমন 5th স্টেজেতে গিয়ে পৌঁছে যায়, তাহলে সেখানেতে কি হবে, আমাদের কিডনি একদমই ড্যামেজ হবে। সেখানেতে তখন প্রসেস হবে কি ডায়ালিসিস, আর না হলে কিডনি ট্রান্সপ্লান্ট করা। তো আমি আসছি এটা নিয়ে। একদম একদম একদম। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। কি সন্দেহ বলছি। হ্যাঁ বলুন। সমস্যা বলতে গেলে দাঁতের সমস্যা বহুদিন ভুগছি। কিসের? দাঁতের সমস্যা। খেতে পারি না। আচ্ছা, এরকম দাঁতে জল খেতে গেলে দাঁত শিরশির করে, যন্ত্রণা করে। আচ্ছা, অ্যালোপ্যাথি দেখিয়েছি, আপনার সঙ্গে আয়ুর্বেদ দেখাতে চাই। আচ্ছা, দাঁতে কি কোনো রকম ক্যাভিটি হয়ে আছে, কোনো রকম কালো রঙের দাগ কিছু? না, এসব কারো কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, আমাদের মাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয়, তো যদি কোনো রকম ইনফেকশন হয়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের দাঁতের প্রবলেম আসে। এছাড়া হচ্ছে যদি কোনো রকম ক্যাভিটি হয়, সেখানে তো একটা প্রবলেম আসে। এবং সেখানে কি হয়, এই যে বললেন যে জল খেলে একটা ঝিনঝিনানি ভাব আসে, ওই জিনিসটা আসে। তো হ্যাঁ, সেটা এবার দেখতে হবে। যদি আপনার দাঁত নড়ে, কিন্তু সেখানেতে কিন্তু আপনাকে দাঁত তুলতেই হবে। যদি আপনার এটা ছাড়া অন্য কোনো রকম, যেগুলো বললাম, ক্যাভিটি হওয়া, গামের কোনো রকম ইনফেকশন, সেই কারণের জন্য যদি এই প্রবলেমটা হয়, তাহলে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। কিন্তু তার আগে একবার দেখা প্রয়োজন যে এক্স্যাক্টলি কি হয়েছে। তো আপনার ক্ষেত্রেও বলবো যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন। কারণ যতক্ষণ না দেখতে পাচ্ছি যে জিনিসটা কি হয়েছে, এইভাবে গাইড করাটা যাবে না। তো একবার আসুন, আমরা অবশ্যই গাইড করে দেবো এটার জন্য। এটাও কিন্তু একটা দিক, আপনাদের প্রচুর বন্ধুদের কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে এই ফোনটাও পাই যে চোখ, নাক, কান, গলা, দাঁত, এর কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপি তে? কারণ আপনারা ভাবেন যে এর জন্য তো একটা আলাদা ডিপার্টমেন্ট হতে হয়। আয়ুর্বেদ চিকিৎসকেরা কি পারবে এই সমস্যার সমাধান করতে? সেখানে ডাক্তারবাবুর কাছে প্রশ্ন থাকবে যে এই আলাদা যে ভাগগুলো রয়েছে, আমাদের ইএনটি সমস্যা বা ডেন্টাল প্রবলেম, আই প্রবলেম, তো এর জন্য তো এনবিপি তে ট্রিটমেন্ট রয়েছে। এটাই তো আমাদের সবার থেকে আলাদা, কারণ আমরা একই ছাদের তলায় সমস্ত রকম ট্রিটমেন্ট থাকছে। হ্যাঁ, আমরা কনফিডেন্স সহকারে বলি যে হ্যাঁ, যেটা আমরা পারবো আমরা সেটাই করি। যদি দেখা যায় যে না, এই যেমন আমি দাঁতের সমস্যার জন্য বললাম যে ওনার দাঁত যদি নড়ে, এখন কেউ যদি বলে যে হ্যাঁ দাঁত নড়ছে, আমি সেটাকে ঠিক করে দেবো, সেটা তো কখনো সম্ভব নয়। সেই কারণে ক্লিয়ারলি বলে দেওয়া হলো যে দাঁত যদি নড়ে সেটাকে তুলতেই হবে। কিন্তু এছাড়া যদি কোনো রকম প্রবলেম হয়, যেমন ইনফেকশন হওয়া, ক্যাভিটি হওয়া, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট আছে। তো আমাদের চোখ, কান, নাকেরও যেরকম ট্রিটমেন্ট আছে, সমস্ত রকম রোগেরই ট্রিটমেন্ট আছে, আর সেটা একই জায়গায় পাচ্ছে। অবশ্যই একই ছাদের নিচে সব রোগের ট্রিটমেন্ট আপনি কিন্তু পাচ্ছেন। তাই আপনাকে ছুটোছুটি কিন্তু অনেক কম করতে হচ্ছে। শুধুমাত্র আমাদের হেল্পলাইন নাম্বারটা নোট করুন, ফোন করুন, আর আপনার সমস্যা নিয়ে কোন চেম্বারে আপনাকে আসতে হবে শুধুমাত্র সেটা জানুন। এটা আপনার দায়িত্ব। আর বাকি দায়িত্ব অবশ্যই এনবিপি চিকিৎসকদের। আপনাকে ভালো না করা পর্যন্ত সেই দায়িত্ব থেকে তারা কিন্তু সরছেন না। আমরা কিডনির বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর একটু শুনবো কিডনির দিকটা নিয়ে। তো এই কিডনির যে ফাংশনগুলো বললাম সেটা তো গেল। এছাড়া হচ্ছে যখন আমাদের কিডনির প্রবলেম আসবে, প্রথমত আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, আমাদের এই কিডনির প্রবলেম আমাদের শরীরে আসছে, সেটা আমরা বুঝবো কি করে। এর কিছু আর্লি সাইন অ্যান্ড সিমটম থাকে, আর কিছুটা থাকে যখন এই স্টেজটা বেড়ে যায়। এই কিডনি ডিজিজ আর ক্রনিক কিডনি ডিজিজ, এই দুটোর মধ্যে তফাৎটা শুধু সময়ের। কিডনির যখন আমাদের ড্যামেজ হওয়া শুরু করেছে, তখন ওই স্টেজটাকে আমরা বলি কিডনি ডিজিজ। যখন দেখা যায় যে অনেক দিন ধরে ড্যামেজ হতে থাকছে এবং হয়ে হয়ে সেখানেতে দেখা যায় যে ইউরিয়া ক্রিয়েটিনিন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তখন আমরা সেটাকে ধরি যে ক্রনিক কিডনি ডিজিজ। তো আর্লি কিছু সাইন অ্যান্ড সিমটম দেবে, সেটা হচ্ছে আমাদের সোয়েলিং হবে, আমাদের পায়েতে সোয়েলিং হবে, ফিটের সোয়েলিং হবে, অ্যাঙ্কেল জয়েন্টে সোয়েলিং হবে, তার সাথে সাথে আমাদের হাতে সোয়েলিং হবে এবং ফেসে সোয়েলিং হবে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের ফার্স্ট যখন আমরা বলি কিডনি ডিজিজ, তখন কিন্তু আমাদের বারবার ইউরিন হবে। কিন্তু যখন ওটা ক্রনিকের দিকে এগিয়ে যাবে, তখন দেখা যাবে যে আমাদের সারাদিনে যতটা পরিমাণ জল খাচ্ছি, আমাদের কিন্তু ইউরিনটা ততটা পরিমাণ হচ্ছে না, কিংবা ইউরিন হলেও দেখা যাবে যে একটু ফেনা টাইপের আসছে। এবং তার সাথে সাথে আমাদের রক্ত কমতে থাকবে, লেথার্জি ভাব আসবে, আর এটার সাথে খিদেও কমে যাবে, ভমিটিং টেন্ডেন্সি আসবে, যখনই কিছু খেতে যাবে ভমিটিং হবে। তো এই কিছু সিমটম থাকে, তার সাথে সাথে চোখে একটা ফোলাভাব আসবে। তো এই সিমটমগুলো যদি দেখা যায়, ভাবতে হবে যে না, কোথাও না কোথাও আমাদের কিডনির একটুখানি প্রবলেম আসছে।
বা হতে পারে, কারণ ফিল্টারিং রেট যখনই কমবে তখন এই জিনিসটা আসবে আমাদের শরীরের মধ্যে। কেন বললাম যে এই সিমটমের সাথে এর ফাংশনের অনেকগুলো ম্যাচ আছে। যেমন দেখুন, বললাম যে এর ফাংশন হচ্ছে আমাদের শরীরের যেটা ব্লাডের মধ্যে এক্সট্রা ফ্লুইড সেটাকে বার করে দেয়, কিন্তু যখনই এর ফাংশনটা ড্যামেজ হলো আমাদের সোয়েলিং হওয়া আরম্ভ করলো। এই যে একটা সিমটম বললাম যে আমাদের পায়েতে সোয়েলিং, হাতে সোয়েলিং, বিভিন্ন জায়গায় সোয়েলিং, রক্ত কম হয়ে যাওয়া। ফাংশন ছিল এটাই যে আমাদের ব্লাডের মধ্যে আমাদের রেড ব্লাড সেলটাকে মেনটেন করে, এবং যখনই রেড ব্লাড সেলটা কম হওয়া আরম্ভ করলো কিংবা কিডনির ফাংশনটা হলো তখন সেটা আস্তে আস্তে কমে যেতে থাকলো। ওর ফলে কি হয়, আমাদের রক্তাল্পতা দেখা যায়। তো সাইন অ্যান্ড সিমটম ফাংশনের সাথে মিল থাকে। তো সেই কারণের জন্য যে যখনই এটা আর্লি স্টেজেতে ধরা হচ্ছে তখনই আপনারা একটু সচেতন হন। কিছুই নয়, শুধু গিয়ে একবার ইউরিয়া ক্রিয়েটিনিনটা টেস্ট করে নেওয়া। আর একটা টেস্ট যেটা এই রোগকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্টারিং রেট। এই রেটের ওপর কিন্তু নির্ভর করে কিডনি স্টেজ। ফার্স্ট স্টেজ যখনই দেখা যাবে যে তখন যদি আপনি এই টেস্টটা করেন জিএফআর টেস্টটা, তখন দেখা যাবে যে অ্যাবভ 90 আছে, কিন্তু আস্তে আস্তে যদি এটা কমতে থাকে, সেটা যদি 90 থেকে 80-তে আসে, যদি 60-তে আসে, এরকম করে এটা স্টেজ নির্ভর করে। আমি বললাম যে 5টা স্টেজ আছে। তো যখন এটা একদম লাস্ট স্টেজ যদি দেখা যায় যে কারুর জিএফআর রেটটা বিলো 15 বা 15 আছে, সেখানে জানা যাবে যে এটা একদম ফিফথ স্টেজে পৌঁছে গেছে। সেখানে কিন্তু কিডনি ফেলিওর হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। আমি আরো আসছি, ফোনটা নিয়ে নিই। একদম অবশ্যই, তবে টেনশন করবেন না। এই অনুষ্ঠান কিন্তু আপনাদের আতঙ্কিত করার অনুষ্ঠান না, এই অনুষ্ঠান আপনাদের সতর্ক করার অনুষ্ঠান। তাই সতর্ক হন যে এই স্টেজ পর্যন্ত আপনার কিন্তু উদাসীনতা আপনাকে পৌঁছে দিতে পারে। তাই যদি আপনি সচেতন হন, যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কিন্তু একেবারে প্রথমেই সিমটম গুলো উপলব্ধি করে কিন্তু যোগাযোগ করবেন। আমরা সমস্ত বিষয়টা নিয়ে আবারও আলোচনায় ফিরবো। তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমি মানে যখন প্রথমে ঘুম থেকে উঠি না, মানে তারপরে পায়ে মানে বাম পায়ের গোড়ালিটা আমার প্রচুর পরিমাণে যন্ত্রণা করে। আচ্ছা। বা এমনি কোনো টাইম ধরে বসে থাকলে তো বেশিক্ষণ, তারপরে উঠে যখন হেঁটে যাই তখন ওই যন্ত্রণাটা করে। আচ্ছা, বয়স কত আপনার? 30। কোন রকম ইউরিক অ্যাসিডের টেস্ট করিয়েছিলেন? না, কিছু টেস্ট করাইনি। আমি মানে এই সমস্যাটা ইদানিং দেখছেন। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে সকালবেলায় উঠলে অ্যাঙ্কেল জয়েন্টে বা অ্যাঙ্কেলে একটা ব্যথা হয়, এটার সিমটম থাকে দুটো রোগের জন্য। একটা হচ্ছে যদি আমাদের ইউরিক অ্যাসিড বাড়ে তাহলে আমাদের এই সিমটমটা আসে। আর একটা হচ্ছে যদি আমাদের গোড়ালির হাড় বাড়ে। এবার গোড়ালির যদি হাড় বাড়তে থাকে একটা সময় গিয়ে সারাক্ষণই ব্যথাটা হবে, কিন্তু স্টার্টিং হচ্ছে যখন অল্প হয়তো বাড়া এখন হয়তো স্টার্ট হয়েছে, সেই কারণে যতক্ষণ আপনি রেস্টে থাকছেন ততক্ষণ হচ্ছে না। যখনই আপনি উঠছেন, হাঁটছেন, চলছেন, যা স্টার্ট করছেন সেই সময়টাতে আপনার আসছে। তারপর দেখবেন আস্তে আস্তে হয়তো আপনি যদি হাঁটাচলা করেন সেই জিনিসটা হয়তো কমে যাচ্ছে। কিন্তু আবার যখন আপনি রেস্ট নিচ্ছেন, সেটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন বা এক জায়গায় অনেকক্ষণ আপনি বসে আছেন তারপরে উঠছেন, সেখানে কিন্তু এই ব্যথা যন্ত্রণাটা আসবে। তো এই সিমটমটা কিন্তু এই দুটো রোগকে ইন্ডিকেট করে। তো আপনাকে বলবো দুটো জিনিস, একটা হচ্ছে ব্লাডের একটা টেস্ট করে নিন, ইউরিক অ্যাসিড একটা করে নিন, আর গোড়ালির একটা এক্সরে করে নিন। এই দুটো রিপোর্ট করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এটা ট্রিটমেন্ট করব, কিছু ধরা পড়েছে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা আছি, আমরা গাইড করে দেবো কি করলে ভালো হবে এবং ভবিষ্যতে ভালো থাকবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য একটুখানি জানিয়ে রাখবো যে কোথায় কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কারণ অবশ্যই আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে যোগাযোগ করার। বিভিন্ন জেলায় কিন্তু মানে প্রত্যেকটি জেলায় বিভিন্ন চেম্বার কিন্তু রয়েছে, শুধুমাত্র নিজেদের ইচ্ছায় আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে। হেরিয়ার কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এ হালদার নিজে কিন্তু উপস্থিত থাকেন। মেছেদায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা কিন্তু থাকেন। শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আসানসোল চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন শিলচর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে বা ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন। বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে
পাশাপাশি আরামবাগ চেম্বারও আমাদের রয়েছে, সেখানেও কিন্তু থাকেন অবশ্যই ডক্টর এ হালদার। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। ক্যানিং চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দিকে। বহরমপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, বহরমপুর চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। বহরমপুর চেম্বার নিয়ে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। বহরমপুর চেম্বারটা আমাদের 14ই জুন কিন্তু হওয়ার ডেট ছিল, তবে সেটার একটু অসুবিধার কারণে পরিবর্তন আমরা করেছি, অর্থাৎ সেটা 14ই জুন থেকে পরিবর্তিত হয়ে 16ই জুন হয়েছে। 15ই জুন আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন এবং 16ই জুন আপনারা বহরমপুরে পাচ্ছেন। যারা বহরমপুর থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য এই অ্যানাউন্সমেন্ট রইল। আর যদি আপনারা নাম লেখান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, কোনো দুশ্চিন্তা করবেন না, আমাদের এখান থেকে আপনাদের ফোন করা হবে এবং আপনাদের এই পরিবর্তনের বিষয়টি জানানো হবে এবং অবশ্যই আপনারা কিভাবে আসবেন আরো একবার আপনাদের আমরা কিন্তু নিজেরাই ফোন করে বুঝিয়ে দেবো। তার পাশাপাশি একটু আপনাদের বলে রাখবো, বহরমপুরের পরে একটু বর্ধমানের কথা। বর্ধমানে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কৃষ্ণনগর চেম্বার একই সময় একই দিনে কিন্তু রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপ চেম্বারে আমাদের হয় এবং কাকদ্বীপ চেম্বারে কিন্তু থাকেন ডক্টর এস ভাদুরী, আর জামশেদপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এখানেই শেষ নয়, রয়েছে আমাদের কলকাতা চেম্বার, কলকাতায় মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, সেখানে পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের, পেয়ে যাচ্ছেন হাজরা থেকে একজন ফোন করলেন, হাজরার খুব কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ল্যান্সটাউন শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। হাতিবাগান চৌমাথার একদম কাছে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। খিদিরপুরেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমতলায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, তাই যোগাযোগ অবশ্যই করতে হবে। আর কলকাতায় আপনারা প্রত্যেক মাসে একটি দিন করে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে সানডেতে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে রবিবার ডক্টর বি শর্মাকে একটু কলকাতা চেম্বারে পেতে চাই, সে কারণে মাসে একটি দিনই সময় বের করতে পারছেন স্যার, তো অবশ্যই কিন্তু উনি আপনাদের জন্য সময় রাখছেন এবং দিনটি কবে কোন তারিখ জানতে হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু সহযোগিতা করবেন। আমরা যে বিষয়ে ছিলাম, আবার কিডনির বিষয়টি একটু শুনবো। তো কিডনির আমরা যেটা সাইনম সিমটম বললাম, তো সাইনম সিমটম যদি দেখা যায় সেখানেতে অবশ্যই একটুখানি সচেতন হয়ে আপনি ইউরিয়া ক্রিয়েটিনিং করান, জিএফআর করান, করে একবার দেখে নিন যে আপনার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা বা যদি হয় সেটা কোন স্টেজে যাচ্ছে, কারণ আপনাকে স্টেজটাও বলে দিলাম। যদি দেখা যায় যে 90-র ওপরে আছে জিএফআর রেট, তাহলে জানবেন ঠিক আছে। যদি দেখা যায় যে 90 থেকে কমছে, তখনই আপনাকে জানতে হবে যে আপনার কিডনিতে কোথাও না কোথাও একটা ড্যামেজ হওয়া শুরু হচ্ছে। তো আর্লি স্টেজে যদি আপনি ট্রিটমেন্টটা করান, তাহলে দেখা যাবে যে স্টেজগুলো বললাম, যে লাস্ট স্টেজ ডায়ালিসিস এবং তার সাথে সাথে নয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে না। এবার আসি আমি যে এই যে কিডনির কারণগুলো কি কি, কিডনির প্রবলেম কারণ হচ্ছে আমরা মেনলি দুটো কারণ দেখি আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি সুগার হয় আর যদি হাই ব্লাড প্রেশার থাকে, এই দুটো কারণ হচ্ছে মেন কারণ। এছাড়া যদি দেখা যায় যে আমাদের কোনো রকম ইউরিনারি ট্র্যাকে লং টাইম ইনফেকশন আছে, কিংবা আমাদের নেফ্রনেতে কোথাও না কোথাও ইনফেকশন হয়ে আছে, এবং তার সাথে সাথে দেখা যায় যে আমরা হয়তো দীর্ঘদিন ধরে একটা পেনকিলার খাচ্ছি বা কোনো রকম স্টেরয়েড টাইপের ওষুধ খাচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদের কিডনির প্রবলেমটা আসতে পারে। কারণ লং টাইম পেনকিলার যদি খাওয়া হয়, প্রোগ্রাম যখন শুরু হলো তখন এইটা নিয়েই শুরু হয়েছিল যে পেনকিলার খেয়ে আমাদের কিডনিটা ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, এখন অনেকেই সেটা জেনে গেছে, সেই কারণেই বারবার ধরে সচেতন করে দেওয়া যে যদি লং টাইম পেনকিলার খান তাহলে অবশ্যই মাঝে মাঝে আপনি টেস্ট করান যে আপনার কোনো রকম কিডনির ওপরেতে কোনো রকম এফেক্ট পড়ছে কিনা। ডায়াবেটিস তো বললামই, তার সাথে সাথে হাই ব্লাড প্রেশার যদি থাকে সেখানেও একটুখানি সচেতন হন। কিডনিতে যদি কোনো রকম স্টোন হয় বা কোনো রকম সিস্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিডনি ড্যামেজ হলে এই জিএফআর রেট কিন্তু কমতে থাকে, যেখান থেকে এই সিকেডির মতো রোগ আসে। তো যদি এই সমস্ত জিনিসগুলো থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সচেতন হন, শুরুতেই এটার জন্য রিপোর্ট করান এবং করে বারবার দেখে নিন যে জিনিসটা ঠিক আছে কিনা। তাহলে কি হবে, কারণ আমরা দেখেছি পেশেন্টকে, কিডনি পেশেন্টদেরকে আমরা দেখি যখন আসে, এমনকি ডায়ালিসিস
হয়তো অনেকে মনে করে যে হ্যাঁ ডায়ালিসিস করলে জিনিসটা সেরে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি এটা নিয়ে আসছি। একদম। তবে খুব গুরুত্বপূর্ণ দুটো দিক কিন্তু ডাক্তারবাবু আলোচনা করলেন, যে যদি আপনি বা আপনার পরিবারের মানুষ সুগারে আক্রান্ত হন, মানে কি আছেনই হয়তো, কারণ এমন কোনো পরিবার নেই যেখানে সুগার নেই, এবং যদি প্রেশারের সমস্যা থাকে, তাহলে আপনাদের একটু বেশি ভাবে কিডনিকে নিয়ে ভাবতে হবে, বা ডাক্তারবাবুদের সঙ্গে নিয়ম করে পরামর্শ নিতে হবে, এবং আপনার কিডনির সমস্যা সত্যি বাড়ছে কিনা সেদিকে নজর রাখতে হবে, এবং ট্রিটমেন্টে কিন্তু অবশ্যই থাকতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু মায়ের সম্পর্কে জানবো। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে মায়ের? বয়স কত? হ্যাঁ, মায়ের বয়স হচ্ছে এখন ওই 51 বছর বয়স। আচ্ছা। তো মায়ের যেটা সমস্যা হচ্ছে, এই প্রথম আপনার সুগার ধরা পড়লো, সেটা হচ্ছে আপনার ফাস্টিং হচ্ছে 149, আর হচ্ছে আপনার খাওয়া দাওয়া করার পরে হচ্ছে 226। তো এখনো কোনো মেডিসিন কোনো স্টার্ট করা হয়নি। তো আয়ুর্বেদিক কোনো মেডিসিন আছে যেটা শুরু করা যেতে পারে বা ভালো হবে? আচ্ছা, দেখুন, মেনলি আপনাকে বলবো যে ট্রিটমেন্টটা ইমিডিয়েট শুরু করুন। সুগারের লেভেলটা অনেকটা বেশি। এবার আপনি শুনতে থাকুন টিভিতে, আপনাকে বলে দিচ্ছি কি করলে ভালো হবে। মেনলি যেটা আমরা বারবার ধরে বলি যে সুগারে উনি এই ফার্স্ট টাইম ফোন করলেন যে এই ধরা পড়েছে, তো ওনার ক্ষেত্রে জিনিসটা আরো বেটার হবে। কারণ সুগারের একটা ভ্রান্ত ধারণা আছে যে সুগার হলে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু না, আমরা বারবার ধরে এখানেতে বলেছি যে সুগারের জন্য কোনো রকম ভাবে লং টাইম ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, যদি ঠিকঠাক মতো করে আপনি গাইডলাইনটা ফলো করেন। কারণ আগে জানতে হবে যে আপনার শরীরেতে সুগারটা এলো কিভাবে। যদি হেরিডিটিক্যালি থাকে সেখান থেকে আসার চান্স থাকে। এছাড়া যদি আমাদের কোনো রকম ভাবে প্যাঙ্কিয়াস ড্যামেজ হয়, প্যাঙ্কিয়াস যখনই ড্যামেজ হয়, প্যাঙ্কিয়াস থেকে আমাদের ইনসুলিন ফর্মেশন হয়। সেই ইনসুলিনটা যদি আমাদের ধীরে ধীরে কমে যায়, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোল করা। তো যখনই এটা কমে যাবে, এটা বেরোনোটা কমে যাবে, তখন কি হবে যে আমাদের সুগার লেভেলটা বাড়বে, তখনই আমরা সেখানে বলি ডায়াবেটিক। তো এইটা ট্রিটমেন্টটা করতে গেলে আপনাকে শুধু সুগার লেভেলটা কমে রাখলে হবে না। আপনি অন্যান্য জায়গায় যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে সুগার লেভেলটা কম করার চেষ্টা হয়। সেই কারণে যখনই ওষুধ সরিয়ে দেওয়া হয় আবার সুগার বেড়ে যায়, বা কোনো সময় লং টাইম ওষুধ চললে দেখা যায় যে নয় সুগারের ডোজ বাড়াতে হবে, কিংবা একটা স্টেজে গিয়ে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। কিন্তু যদি আমরা প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করি, যদি ন্যাচারাল ভাবে যেটা ইনসুলিন বেরোয় সেইটা যদি আমরা ন্যাচারাল ভাবে বার করাতে পারি, তাহলে কি হবে, আমাদের আর এক্সট্রা করে কোনো মেডিসিন খেয়ে সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে হবে না, শরীর তার ফাংশনেতেই নর্মাল করে দেবে। তো এক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট আছে, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে। আমরা সেই সময় পর বলে দেবো যে ঘরোয়া কিছু উপাচার সেইগুলোকে মেনটেন করবেন, কিছু হার্বস মেনটেন দিয়ে দেবো, আর ডায়েট। এর ফলে দেখবেন একটা সময় গিয়ে, একটা স্টেজে গিয়ে কোনো রকম মেডিসিনের ওপর ডিপেন্ড থাকতে হচ্ছে না, ওনার সুগার লেভেল নর্মালি কন্ট্রোলে থাকবে। তাই আপনার ক্ষেত্রে বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, অনেকটাই বেশি আছে। যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি রেজাল্টটা পাবেন, এবং আপনাকে লং টাইম মেডিসিন খেতে হবে না, এইটুকুনি আমি বলতে পারি। আর কল্যাণী থেকে চট করে আপনি কৃষ্ণনগর চেম্বারে কিন্তু পৌঁছে যেতেই পারেন, এবং কৃষ্ণনগর চেম্বারে স্যার কিন্তু নিজে উপস্থিত থাকেন। আর বিশ্বাস একটা বড় বিষয়, যে এনবিপির উপর বিশ্বাস কি রাখতে পারি, হ্যাঁ, এটা প্রমাণ কিন্তু আমরা করব। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কি বলছেন, তারা সত্যি কি ভালো হলেন, কতটা ভালো হলেন, কতটা উচ্ছ্বসিত তারা, তাদের মুখ থেকে শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপি তে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই, চলাফেরা করতে চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না।
তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন, আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগলে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা তোমার টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি যে 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করব আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধানগুলো নিয়ে, কারণ দায়িত্ব কিন্তু অবশ্যই আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে মানুষ যদি সুগার, প্রেশার, থাইরয়েড বা কোলেস্টেরলের সমস্যা বা ইউরিক অ্যাসিডের প্রবলেম বা অস্থির সমস্যা, পেটের সমস্যা, পালস ফিশার ফিস্টুলার মতন সমস্যা, হার্ট, কিডনি, লিভার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম বা মাইগ্রেনের সমস্যা, সাইনাসের সমস্যা, নার্ভের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা বলে শেষ করতে পারবো না। সেটা পিরিয়ডস ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে, প্রস্টেটের সমস্যা হতে পারে, যে কোনো ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সে কারণে প্রত্যেকদিন এত অনুষ্ঠান, এত প্রচার আমাদের থাকে, শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য না, আপনাদের সচেতন করার জন্য, আপনাদের জানানোর জন্য যে এই সমস্যাগুলো সিমটম কি এবং এই সমস্যাগুলো হলে আপনার কি ক্ষতি হতে পারে এবং এর থেকে বাঁচার উপায়টাও আপনার হাতে কিভাবে এনবিপি তুলে দিচ্ছে। তো সবটা জানুন, বুঝুন এবং যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি আজকে আমরা আলোচনা করছি কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে এবং স্যার কিন্তু বলে দিলেন একটা কথা যে আপনার কি সুগার আছে, আপনার কি প্রেশারের সমস্যা আছে, তবে কিন্তু আপনাকে একটু বেশি সচেতন হতে হবে, কারণ আপনার কিডনির উপরে এফেক্ট পড়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি একটা ছোট্ট প্রশ্ন আছে যে অনেক ক্ষেত্রে আমার নিজের মনে হয় যে আমি বোধহয় খুব বেশি জল খাই, মানে যতটা সকলে খায় তার থেকে বোধহয় বেশি জল খাই। অত্যাধিক জল খাওয়া কি কিডনির জন্য ক্ষতিকারক? বা আবার অনেকে আছে সারাদিনে জলই খায় না, সকালে উঠে একবার জল খায়, সারাদিনে জল খাওয়ার কথা মনে করে না, তাদের জন্য কি কিডনির কোনো প্রবলেম হতে পারে? দেখুন, যদি নর্মাল কোনো মানুষ হয় যে তা ওনার কোনো রকম রোগ নেই, কোনো রকম সুগার, প্রেশার এই জাতীয় কোনো রকম কিছু ক্রনিক ডিজিজ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জল খাওয়াটা নির্ভর করবে আমাদের জিএফআর রেটের উপরে। এই যে আমরা বললাম যে যদি কোনো রকম প্রবলেম হয় জিএফআরটা টেস্ট করাতে, কারণ এটা ফিল্টার। যদি দেখা যায় যে আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে জিএফআর রেটে, সেখানে যদি আপনি বেশি জল খান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে।
এবার নর্মালি মানুষের যেটা খাওয়া উচিত সেটা খাবে, কিন্তু দেখা যাচ্ছে যে যতটা পরিমাণ জল খাচ্ছে ততটা পরিমাণ ইউরিন হচ্ছে না। যারা বেশি জল খাচ্ছে তাদেরকে সেই জায়গাটাতে কিন্তু সচেতন হতে হবে। আর জল যারা কম খাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এটা প্রবলেম হতে পারে। জল পরিমাণ মতোই খেতে হবে, কারণ একটা ফিল্টার করার মতো যদি আমাদের সেই ফ্লুইডই না থাকে, যদি আমরা জলটাই ইনটেক না করলাম, তাহলে সেখানে ফিল্টারিং রেটের ওপরে তো প্রবলেম আসবেই। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিডনির প্রবলেম আসতে পারে। তো দুটো ক্ষেত্রেই থাকে। এক হচ্ছে নর্মাল, যারা বেশি জল খাচ্ছে তাদেরকে একটু জিএফআর রেটটা দেখে খেতে হবে যে হ্যাঁ আমার নর্মাল আছে কিনা। তারপর যদি দেখা যায় যে না আমার ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, বা আমি সাপোজ ধরলাম 2 লিটার জল খাই, 3 লিটার জল খাই, আমাদের সেই পরিমাণে ইউরিন হচ্ছে না, তাহলে তখন একটু কন্ট্রোল করতে হবে। আর যারা কম খায় তাদেরকে বলবো না, কম খেলে কিন্তু প্রবলেম আসবে। তাই শুরু থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ মতো জল খাওয়া দরকার। আর ডাক্তারবাবু, আপনি আমাদের সাথে বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, সেটা হচ্ছে কিডনিতে স্টোন। কিডনিতে স্টোন হওয়ারও নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, যেটা কিছুটা আপনি আলোচনা করেছেন। কিন্তু কিডনিতে স্টোন হলে কি অপারেশন করে নেওয়াটা বেটার না? যে কোনো হ্যাপা রইল না, আমি অপারেশন করে ফেললাম, কিডনি স্টোনটা একেবারে বেরিয়ে গেল। দেখুন, এরকম আমরা বহু পেশেন্ট পেয়েছি যে কিডনি স্টোন হয়েছে, অপারেশন করেছে, কিন্তু আবার হয়েছে। এখন ট্রিটমেন্টটা করাতে হবে যে যাতে আমাদের ফার্দার প্রবলেমটা না হয়। সেই কারণে আমরা যেটা ট্রিটমেন্ট দিই, আমরা বলি একটা নির্দিষ্ট সাইজ থাকে। হ্যাঁ, এখন দেখা গেল খুব বড় সেন্টিমিটারের নিয়ে এলো, প্রবলেম নিয়ে এলো, স্টোন নিয়ে এলো, যেখানে তার খুব প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, খেতে পাচ্ছে না, ভমিটিং টেন্ডেন্সি থাকছে, আর অসহ্য পরিমাণে পেন হচ্ছে, সেখানে আমরা এমার্জেন্সি যেটা বলি যে না, এটা অপারেশন করিনি। কিন্তু যদি একটা কম সাইজের থাকে, সেখানে তো আমরা বারবারই বলি যে না, কোনো রকম এটার অপারেশনের দরকার নেই, এটা উইদাউট অপারেশনেই এটা স্টোনকে বার করা যায়। আমরা এরকম পেশেন্টও আমরা দেখিয়েছি টিভির মাধ্যমে যে ওই পেশেন্ট হাতে করে স্টোন নিয়ে এসেছে কিছুদিন ট্রিটমেন্টের পরই। তো অবশ্যই সেটা ট্রিটমেন্ট আছে, এর জন্য অপারেশনের প্রয়োজন নেই। কিন্তু এইটার একটা গাইড দরকার যে আমার ফার্দার যাতে না হয়, কারণ অপারেশন করলেও যে ফার্দার হবে এরকম পেশেন্ট আমরা বহু পেয়েছি। কিন্তু যদি আমরা প্রপারলি গাইডলাইন মেনটেন করি, ট্রিটমেন্টের প্রোটোকল যেটা যদি আমরা মেনটেন করি, তাহলে কি হবে, আমাদের ওই জায়গাটা থেকে যে আবার স্টোনটা হবে, এই যে স্টোন হবে এই জায়গাটার কোনো রকম থাকবে না, স্টোন ভবিষ্যতে আসবে না, সেটার ব্যবস্থাও করে দেবো। একদম দামি দামি স্টোন আপনি কিনুন, হাতে পড়ুন, গলায় পড়ুন, কিন্তু কিডনিতে স্টোন, গলব্লাডারে স্টোন, এটা কিন্তু একদম মানা যায় না। তো যদি হয়ে যায় তখন কি করবেন? অবশ্যই একটু ভেবে চিন্তে ট্রিটমেন্টের দিকে এগোবেন। কি করা উচিত, কি করা উচিত না, সেটা ভেবে সিদ্ধান্ত নেবেন। একবার করে ফেলার পরে কিন্তু নাকের চলে চোখের চলে হয়ে কোনো লাভ কিন্তু হবে না, কারণ অলরেডি আপনি ভুল তখন করে ফেলেছেন। যাই হোক, আমাদের নাম্বার নিশ্চয়ই এতক্ষণে নোট করেছেন, যে কোনো প্রয়োজনে ফোন নিশ্চয়ই করবেন। তবে কি আছেন ফোনে একটু দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি খড়গপুর থেকে তাপস দাস বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার রোদে বেরোলে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। রোদে বেরোলে মাথা যন্ত্রণা। বয়স কত আপনার? 27 বছর। 27 বছর। শুধু কি রোদে বেরোলেই হয়, না মেঘলা আকাশ থাকলে বা একটু ঠান্ডা থাকলে হয়? না না, রোদেই হয়, বেশিরভাগটা রোদেই হয়। আচ্ছা, মাথা যে ব্যথাটা করে সেটা কি পুরো মাথাটা ব্যথা হয় না একটা দিক? না না, জাস্ট পিছন সাইডটা হয়। আচ্ছা, আর এর সাথে সাথে কি আপনার নাকে কোনো রকম ব্লক আছে? নাক বন্ধ হয়ে যায় মাঝে মাঝে এরকম? হ্যাঁ, ঠান্ডার একটু প্রবলেম আছে, ঠান্ডা লাগে। নাক ব্লক হয়ে যাচ্ছে এরকম, যে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ 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 হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। সমস্যা এটাই থাকে যে আমাদের যদি ন্যাজাল সেপ্টামে যদি কোনো রকম ব্লকেজ হয়, বা সেখানে যদি আমাদের যে হাড় থাকে সেটা যদি বাড়ে, সেখান থেকে এই প্রবলেমটা আসে। এবং এইটার সাথে সাথে এরই একটা সাইড প্রবলেম হয়, যেটাকে আমরা বলি মাইগ্রেন। তো আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে মাইগ্রেন, কারণ পার্টিকুলারলি কোনো টাইমে আপনার ব্যথাটা আসছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার নাকে ব্লক আছে। এই দুটোর সিমটম কিন্তু একসাথে আমরা মাইগ্রেন হলেই সেটা দেখতে পাই। তো মাইগ্রেনের জন্য অবশ্যই বলবো যে ট্রিটমেন্ট প্রসেসটা একটু দুভাবে করতে হবে, কারণ যেহেতু একটা পলিপ বা কিংবা নাকের হাড় হয়তো আপনার বাড়া আছে, সেক্ষেত্রে কিছুটা আমাদের পঞ্চকর্ম থেরাপিও লাগবে, কিছু ড্রপ আছে আমাদের, সেইগুলোকে ইউজ করতে হবে। এবং তার সাথে সাথে মাইগ্রেনের জন্য কিছু মেডিসিনস আছে। আপনি কিছুদিন যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করেন, যদি আপনি ঠিকঠাক মতো করে নিয়ম মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি রিলিফ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং ভালোও হবেন।
কিন্তু যদি এটাকে ফেলে রাখেন, মাইগ্রেনের যে অসহ্য ব্যথা সেটা কিন্তু আমরা দেখি, কারণ আমাদের কাছে মাইগ্রেন নিয়ে বহু পেশেন্ট আসে। একটা সময় কোনো রকম মাথার ব্যথার কোনো রকম ওষুধেও সেই জিনিসটা কিন্তু ঠিক হবে না যদি এই জিনিসটা বাড়তে থাকে। তাই আপনার ক্ষেত্রে বলবো, যদি এখন অল্প ব্যথা হচ্ছে, আপনি কিছুই নয়, শুধু নাকের একটা এক্সরে করান, করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইড করে দেবো কি করলে ভালো হবে এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম। আর সে কারণে বলবো যে শুধুমাত্র কিন্তু টিভির অনুষ্ঠান দেখলাম, ফোন করলাম, কথা বললাম, তারপর ভুলে গেলাম, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমস্যার জায়গায় শুধু থাকবে না, সেটা কিন্তু হু করে বাড়তে থাকবে। তাই সমস্যা নিয়ে বেঁচে থাকবেন নাকি সমস্যাকে না নিয়ে বেঁচে থাকবেন? বেঁচে থাকার জন্য কিন্তু প্রিয় মানুষদের দরকার, সমস্যাকে একদম দরকার নেই। সমস্যা মুক্ত জীবন পেতে হলে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37, দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করুন, কথা বলুন, বাড়ির কাছে চেম্বার সম্পর্কে জানুন, আর চট করে চলে আসুন। আর যদি পুরোনো কোনো রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসতে কিন্তু একদম ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। আমার নাম কিন্তু হাজা হয় পায়ে। পায়ে হাজা হচ্ছে? হুম, আচ্ছা আচ্ছা, বেশ। জল ঘাটা কি খুব বেশি হয়? জলঘাটা কিরকম মাঠে সবাই কিরকমই হয়। আচ্ছা, এর জন্য কি ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করেছি, ডাক্তার হচ্ছে দেখছিলাম একটা ডাক্তারকে, কিন্তু কমছে না হাজাগুলো। আচ্ছা, দেখুন মেন জিনিস হচ্ছে এটা একটা ইনফেকশন। হ্যাঁ, এই ইনফেকশনটা রিকারেন্ট হয়, যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না হয় এটা কিন্তু রিকারেন্ট আসে। রিকারেন্ট মানে হয়তো যখন ওষুধ খাচ্ছেন তখন ভালো হয়ে যাচ্ছে, সুপারফিশিয়ালি ওপর ওপর হয়তো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা ইনফেকশন ভেতরেতে রয়ে যাচ্ছে, সেই কারণে আবার কিছুদিন পর সেই জিনিসটা ফেরত আসছে। তো আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে এইটাকে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট দরকার, কারণ আপনি নিজেও ফিল করছেন যে ওই জায়গায় যে জ্বালা ভাবটা থাকছে সারাক্ষণ, সেটা কিন্তু খুবই অসহ্য। আর যদি এটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু এই জ্বালা ভাবের পরিমাণটাও খুব বাড়বে, এবং একটা সময় যদি ইনফেকশন বেড়ে যায়, ওখানের যে লোকাল সেলগুলো, টিস্যুগুলো বা ওখানে যে চামড়াগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাবে, আর ওখানেতে পাস তৈরি হবে, পুঁজ তৈরি হবে। তো সেখান থেকে কিন্তু আবার যদি পুঁজও সেখানে সারাক্ষণ থাকে, ওখান থেকে কিন্তু অন্যদিকেও টার্ন করতে পারে। তাই যদি দেখছেন যে হ্যাঁ আপনি ট্রিটমেন্টের মধ্যে আছেন কিন্তু আপনার সারছে না, তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে হয়তো ট্রিটমেন্টটা আপনার কমপ্লিট হচ্ছে না, কিছুটা ট্রিটমেন্ট হয়তো রয়ে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রেই বলবো যে অবশ্যই ট্রিটমেন্ট আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে কোন জায়গায় এলে আপনার সুবিধা হবে। একবার আসুন, আর কি ট্রিটমেন্ট করেছেন তার কাগজপত্রটা একবার নিয়ে আসুন, আমরা দেখে আপনাকে বলে দেবো যে কতদিন বা কত মাসের মধ্যে আপনি সুস্থ হবেন। একদম। এবং তার পাশাপাশি আমাদের কিন্তু চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের আমরা জানান দিয়ে দেবো। তবে তার আগে যেহেতু আমরা কিডনির বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ডাক্তার আমাদের অন্য বিষয় নিয়ে একটু বন্ধুদের রিকোয়েস্ট রয়েছে, কিন্তু তার আগে একটু জানতে চাইবো যে কিডনি সংক্রান্ত কি সব দিকগুলো আমরা আলোচনা করলাম, এবং সব থেকে বড় একটা দিক, কিডনির যে কোনো সমস্যা থাকলে কি এনবিপি কে আমরা সত্যি ভরসা করতে পারছি? অবশ্যই, ডেফিনেটলি। কারণ হচ্ছে এই যে আমরা বলি যে ডায়ালিসিস, যে অনেক সময় কি হয় কিডনি যেটা সিকেডির লাস্ট স্টেজে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিস একবার শুরু হলে সেটা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন সেটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, কমবে না। আর ডায়ালিসিসের যে কষ্ট সেটা আমরা দেখেছি বা পেশেন্টরা নিজে বুঝতে পারছেন যে হ্যাঁ কতটা কষ্ট। তো আমি দুদিক দিয়ে বলবো যে এর ট্রিটমেন্টটা কিরকম ভাবে, যদি ডায়ালিসিস চলতে থাকে সেখান থেকেও ট্রিটমেন্ট আছে। যারা ডায়ালিসিস অলরেডি করাচ্ছেন বা করিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সেখানেতে ডায়ালিসিস বন্ধ করা যায়, বন্ধ করে মেডিসিনের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে আপনাকে নর্মাল লাইফ লিড করা যায়। এটার পদ্ধতিটা আলাদা, সেখানেতে হয়তো মেডিসিনের সাথে সাথে আপনাকে পঞ্চকর্ম থেরাপি লাগবে। ডায়ালিসিসে করাচ্ছেটা কি, ডায়ালিসিসে যে এক্সট্রা ফ্লুইডটা জমে যাচ্ছে, যে টক্সিক জিনিসটা জমে যাচ্ছে, কারণ শুরুতেই বললাম যে কিডনির যখন ফাংশন নষ্ট হয়ে যায় আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে এক্সট্রা ফ্লুইড, কিছু টক্সিক সাবস্টেন্স, কিছুটা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের জমা হয়, সেইগুলো বাড়তে থাকে। ডায়ালিসিসে কি হয়, সেগুলোকে কমাতে থাকে, মানে বার করে দেয়, আবার সেটা ন্যাচারাল ভাবে তৈরি হয়, আবার সেটাকে বার করতে হয়। তো ডায়ালিসিসের প্রক্রিয়াটা এটাই। কিন্তু আমরা যদি এই ফিল্টারিং রেটটাকে বাড়াতে পারি, এটা জমছে কেন, কারণ আমাদের ফিল্টার ঠিকঠাক হচ্ছে না, তাহলে আমরা যদি ফিল্টারিং রেটটাকে বাড়াতে পারি
তাহলে আমাদের সেই প্রোডাক্টটা জমবে না, সেটা আলটিমেটলি আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। তাতে আর বাইরে থেকে কোনো রকম ডায়ালিসিসের প্রয়োজন হবে না। আর একটা সময় যদি এই জিএফআর রেটটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে, সেটা ন্যাচারাল উপায়ে শরীরে সেখানেতে এই ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোতে থাকবে। তাহলে ট্রিটমেন্টটা করতে হবে আমাকে জিএফআর এর ওপরে, ফিল্টারের ওপরে, যেটা আমরা করে থাকি। আমরা যে ট্রিটমেন্টটা দিই যে কোনো রকম সিকেডির রোগের ক্ষেত্রে, যে ফিল্টারিং রেটটাকে আমরা বাড়াই। যখনই বেড়ে যাবে তখন দেখবেন নর্মাল আপনার যে সাইন অ্যান্ড সিমটমও আছে সেইগুলো কমে যাবে। কারণ ওয়েস্ট প্রোডাক্ট বেড়ে গেলে, এক্সট্রা ফ্লুইড বেরিয়ে গেলে আপনার ফোলাও কমে যাবে। ব্লাডের যে কম হয়ে যাচ্ছে, যদি আমাদের ঠিকঠাক মতো করে ফিল্টারিং রেট হয়, কিডনির ফাংশন যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের ব্লাডও শরীরের মধ্যে ঠিক থাকবে। বা আরও যা যা আমি প্রবলেমগুলো বললাম, তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আমরা কোনো রকম ডায়ালিসিস আমরা বলি না। আমাদের নর্মাল যে উপায় আছে, যেখানেতে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চকর্ম, কারণ এই পঞ্চকর্ম তো কি হবে, টক্সিক সাবস্টেন্সগুলোকে বার করব উইদাউট কোনো রকম কষ্ট। ডায়ালিসিসে যে কষ্ট হয় পঞ্চকর্মে তার ঠিক উল্টোটা। আপনি যখন পঞ্চকর্ম নেবেন তখন দেখবেন এরকমও দেখা গেছে যে যখন পঞ্চকর্ম চলছে অনেক পেশেন্ট ঘুমিয়ে গেছে, এতটাই আরামদায়ক। তো এবং সেখানে কি হয়, আমরা শরীর থেকে টক্সিক সাবস্টেন্সগুলোকে বার করি, যেখানেতে কোনো রকম ভাবে আপনার কষ্ট হবে না। তো দুটো ট্রিটমেন্ট যদি ঠিকঠাক মতো করে নেন, শুরু স্টেজেতে বলি না পঞ্চকর্ম, কিন্তু একটা স্টেজ থাকে, সেই স্টেজে এসে দুটো একসাথে নিলে অবশ্যই ডেফিনেটলি আপনি ভালো হবেন। ভালো হয়েছে এরকম বহু পেশেন্ট আছে যাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছিল, এখন নর্মাল আছে। কারণ আমরা টেস্ট করব, এই নয় যে আপনাকে শুধু মুখে বলবো। আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টাইম বাউন্ড, একটা হচ্ছে রিপোর্ট বেস। আপনি শুরুতে যখন আসবেন আমরা দেখে নেবো আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন কোন জায়গায় আছে। তারপর যখন ট্রিটমেন্টটা করাতে থাকবো, আপনাকে 1 মাস পরই বলবো যে হ্যাঁ টেস্টটা করান। আপনি নিজে দেখতে পাবেন যে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন কমছে, জিএফআর রেটটা বাড়ছে, সেটা আপনিই দেখতে পাবেন। এবং তার সাথে শারীরিকভাবে তো আপনি বুঝতেই পারবেন। এবং একটা স্টেজে গিয়ে আমরা বলে দেবো যে আর এটার জন্য মেডিসিনের প্রয়োজন নেই। যখন কন্ট্রোল হয়ে যাবে, ঘরোয়া কিছু হার্বস আমরা বলবো, সেই হার্বসগুলোকে যদি কালেক্ট করে নিতে পারেন এবং সেটাকে যদি কন্টিনিউ করতে পারেন, বা ঘরোয়া কিছু উপাচার সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। ডায়েটটাকে অবশ্যই মেনটেন করতে হবে, যেটা আমরা গাইড করে দেবো। দেখবেন আপনি ভালো থাকবেন উইদাউট কোনো রকম মেডিসিন। একদম। আয়ুর্বেদ দীর্ঘদিনের একটি শাস্ত্র। আয়ুর্বেদ একেবারে মায়ের মতো। মা যেরকম চায় যে আমার সন্তান স্বনির্ভর হোক, আমার সন্তান নিজের পায়ে দাঁড়াক, ঠিক একই রকম ভাবে আয়ুর্বেদ চিকিৎসকেরা যারা সত্যিকারের আয়ুর্বেদ নিয়ে কাজ করছে, তারাও কিন্তু প্রতিনিয়ত ভাবে যে কিভাবে সমস্যা মুক্ত করে আপনাকে সুন্দর একটা জীবন উপহার দেওয়া যায়, কিভাবে সারা জীবন মেডিসিন না খাইয়ে আপনি নিজের অর্গানের উপর ভর করে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন, কিভাবে অপারেশন ছাড়া বা ইনজেকশন ছাড়া বা পেইনফুল কোনো প্রসেস ছাড়া আপনি ভালো থাকতে পারেন। কারণ আপনার কষ্ট যেরকম আপনার মা পছন্দ করেন না, সহ্য করতে পারে না, আয়ুর্বেদও চায় না যে আপনি কষ্ট পান বা আপনি ব্যথা পান। তো সব পদ্ধতি কিন্তু রয়েছে এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র আপনার প্রয়োজন, আপনাকে যোগাযোগ করতে হবে। একটু চট করে একটু বলে রাখবো যে আমাদের সেন্টারগুলোর কথা, খুব গুরুত্বপূর্ণ সেন্টারগুলোর নাম কিন্তু অ্যানাউন্স করছি, একটু শুনে নেবেন। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আরদেকে। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু বর্ধমান চেম্বারে আপনারা পাচ্ছেন। মালদায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুদের জন্য কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং ত্রিপুরায় কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পাশাপাশি বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। একটু আপনাদের জানিয়ে রাখবো যে বহরমপুর চেম্বারের জন্য অলরেডি যারা নাম লিখিয়েছেন তারা নাম লিখিয়েছেন 14ই জুনের জন্য। একটু পরিবর্তন হয়েছে ডেটটা এবং হয়েছে 16ই জুন। কোনো অসুবিধা নেই, কোনো টেনশন করবেন না। অবশ্যই কিন্তু আমাদের অফিসের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, এবং যারা নাম লিখিয়েছেন বা আমাদের পুরনো পেশেন্ট যারা রয়েছে প্রত্যেককে কিন্তু এই বিষয়টি আরেকবার জানান দেওয়া হবে। তবু আমরা অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। হেরিয়াতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গলের চেম্বার, শিলিগুড়িতে অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকেই কিন্তু ফোন করে রিকোয়েস্ট করছিলেন যে শিলিগুড়ি চেম্বারে ডক্টর বি শর্মা এলে দেখাবো। আপনাদের অনেকের এটা একটা আবদার থাকে, তো সেই আবদারের আপনারা কিন্তু রেজাল্ট পাচ্ছেন। ডক্টর বি শর্মা কিন্তু যাচ্ছেন শিলিগুড়ি চেম্বারে, একটু ফোন করে কিন্তু যোগাযোগ করে নেবেন। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার
হালদারকে পাচ্ছেন, আলিপুরদুয়ার চেম্বারে ডক্টর বি শর্মাকে কিন্তু পাচ্ছেন, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলের চেম্বার এবং দুটি চেম্বারেই পরপর কিন্তু আপনারা পাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তাই যারা নাম লেখাতে চান একটু তাড়াতাড়ি লেখাবেন। পুরুলিয়া চেম্বার কিন্তু আমাদের রয়েছে, পুরুলিয়ার ডক্টর এ হালদারকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রাম চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে, হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোল চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডিব্রুগড় চেম্বার কিন্তু আমাদের রয়েছে আসামের ডিব্রুগড় চেম্বার। অনেকে অ্যানাউন্স করছেন যে ডিব্রুগড় চেম্বারটি কেন নাম আমরা অ্যানাউন্স করছি না। ডিব্রুগড়ে আমাদের চেম্বার রয়েছে, গুয়াহাটি এবং শিলচরের পাশাপাশি ডিব্রুগড় চেম্বার পাবেন। একটু ফোন করে ডেটটা জেনে নেবেন। ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন এবং দিল্লি চেম্বারও কিন্তু আমাদের এবারে হচ্ছে, দিল্লি চেম্বারও কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই মধ্যমগ্রামে পাচ্ছেন, ল্যান্সটাউনে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে, এবং পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে। মাসে একটি রবিবার আপনারা কলকাতায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। একটু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডেটটা জেনে নেবেন। কি আছেন বলবেন। এতক্ষণ আপনি কষ্ট করে ফোনটা ধরে রাখলেন, যেই কথা বললাম ফোনটা কিন্তু কেটে গেল। যাক, চেষ্টা করুন এবং অনুষ্ঠানে ফোন করতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আপনারা সমস্যার সমাধানটা তো পেতে চান, তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফোন করতে পারেন। এই যে আমরা কিডনি নিয়ে আলোচনা করলাম, কিন্তু কি করব, আপনারা এত অনুরোধ করেন, সে কারণে কিডনির সমস্যা থেকে একটু ডাক্তারবাবু বেরিয়ে আসবো, কারণ অনেক বন্ধুদের একটু অনুরোধ করেছে যে সোরাইসিসের সমস্যা নিয়ে আলোচনা করতে। আসলে সত্যি কথা বলতে আমরা কিরকম দেখতে হবে সেটা তো ভগবান বা জেনেটিক বিষয়, তার উপর আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে নিজেকে সুন্দর রাখার দায়িত্ব অবশ্যই কিন্তু নিজের। মুখে একটা ছোট্ট পিম্পলস হলেও মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে ভাবুন তো, যাদের সোরিয়াসিসের মতন সমস্যা তারা কতটা কষ্ট পাচ্ছে, শরীরের কষ্ট এবং মনের কষ্ট দুটোতেই কিন্তু তারা জর্জরিত। তো ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবো যে সোরিয়াসিস সত্যি বিষয়টা কি, মানে কেন এই রোগটা আমাদের হয়। এই কারণে ওনারা রিকোয়েস্ট করেন বারবার ধরে সোরিয়াসিস নিয়ে, কারণ হচ্ছে আমরা দেখেছি যে সোরিয়াসিসের যে ট্রিটমেন্ট প্রসেসটা আমাদের কাছে যখন আসে, আমরা যখন জিজ্ঞাসা করি যে কতদিন ধরে ট্রিটমেন্ট চলছে, বলে যে 2 বছর 3 বছর 4 বছর, ভালো হচ্ছে আবার আসছে, ভালো হচ্ছে আবার চলে আসছে। কারণ এটা ট্রিটমেন্ট প্রসেসটা একটু আলাদা হওয়া দরকার। আমি আসছি ট্রিটমেন্ট প্রসেসে। ফার্স্ট হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস হচ্ছে আমাদের একটা স্কিনের ইনফেকশন, যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার যখন ব্রেকডাউন হয় সেখান থেকে এই প্রবলেমটা আসে। এর এক্স্যাক্ট যে কজ আজ পর্যন্ত কিন্তু সাইন্টিফিক্যালি কজ কেউ বলতে পারেনি, কিন্তু এটাকে আমরা একটা স্কিন ডিজিজ হিসাবেই ধরি। এখানে কি হয়, আমাদের স্কিনের একটা লেয়ারেতে এই প্রবলেমটা হয়, সেখান থেকে আস্তে আস্তে গোটা শরীরে ছড়াতে পারে। কারুর ক্ষেত্রে জায়গা বিশেষেও হয়, তার অনুযায়ী নাম থাকে। কারুর হয়তো শুধু কপালে, কারুর হয়তো হাতে, কিংবা কারুর হয়তো হোল বডিতে। তো সোরিয়াসিসে কি হবে যে আমাদের আস্তে আস্তে দেখা যাবে যে মাছের যেরকম আঁশ হয় সেরকম আমাদের শরীরের মধ্যে থেকে চামড়াগুলো ঝরে পড়তে থাকবে, এবং যখন এটা ছড়িয়ে যাবে দেখতে তো একদম বিচ্ছিরি লাগে, এবং এর ফলে কি হয়, পেশেন্ট আস্তে আস্তে একটু সাইকোসোমাটিক হয়ে পড়ে। সেই কারণে আমরা এটাকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলি। কারণ যখন এই রোগটা আসে, যেহেতু একটুখানি গোটা মুখে গোটা শরীরে একটা মাছের আঁশের মতো জিনিস থাকে, এর ফলে কি হয়, পেশেন্ট বাইরে বেরোতে পারে না, 5 জনের সাথে মিশতে পারে না। কারণ হচ্ছে অন্যরা জানে না যে এই জিনিসটা কিন্তু কোনো রকম ছোঁয়াচে নয়। কারণ যখন সামনে থেকে দেখে মনে করে যে না, আমরা হয়তো কথা বলবো না, বা এটা থেকে হয়তো ছড়িয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস বলে রাখি, সোরিয়াসিস কিন্তু কোনো রকম ছোঁয়াচে রোগ নয়, বা এটা থেকে যে ছড়াতে পারে সেরকম কোনো রকম কিছু নয়। তো এর ফলে কি হয়, পেশেন্টটা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। এবং যেহেতু বললাম যে এটা ট্রিটমেন্ট যেরকম হয়, যে কিছু অয়েনমেন্ট হয়তো ইউজ করেন, স্টেরয়েড হয়তো ইউজ করেন, সেই সময়টাতে ভালো হচ্ছে, আবার জিনিসটা ফেরত আসছে। কিন্তু না, এইটার ট্রিটমেন্ট প্রসেসটা হবে আলাদা। কারণ আগে দেখতে হবে যে এর উৎসটা হচ্ছে অ্যালার্জি। আমাদের শরীরে অ্যালার্জি থেকে আমাদের এই সোরিয়াসিসের প্রবলেমটা হয়, সঙ্গে সেটাকে ট্রিগার আপ করে ইনফেকশনটাকে। কারণ যখনই অ্যালার্জি বাড়বে, ইনফেকশনটাকে ট্রিগার আপ করবে, সেখান থেকে এই সোরিয়াসিসের প্রবলেমটা আসবে স্কিন ওরিয়েন্টেড। তো যদি দেখা যায়, আমরা নর্মালি জানি যে যখন আমাদের অ্যালার্জি হয়, আমাদের বাড়ির বড়রা বলে কি যে ডিম খাস না, বেগুন খাস না, চিংড়ি খাস না। তো পার্টিকুলারলি কয়েকটা নাম বলে,
কিন্তু না, আমাদের ম্যান টু ম্যান ভ্যারি করে যে আমার শরীরের মধ্যে কিসে অ্যালার্জি হবে। দেখা যাবে যে হয়তো ডালেতেও অ্যালার্জি থাকতে পারে, যেটা হয়তো উনি ডেলিকার বেসিসে খাচ্ছেন, বা অন্য কোনো সবজিতে যেটা হয়তো উনি ডেলিকার বেসিসে খাচ্ছেন, তাতেও অ্যালার্জি থাকতে পারে। তো যদি আমরা ওষুধ খাচ্ছি, ক্রিমও ইউজ করছি, সঙ্গে এই রোগের যেটা উৎস সেটাকেও আমরা রেগুলারলি নিয়ে যাচ্ছি বা খেয়ে যাচ্ছি, তাতে কি হবে, ওষুধের অ্যাকশনের জন্য সেই সময়টাতে হয়তো ভালো হয়ে গেল, কিন্তু যেহেতু রোগটাকে ট্রিগার আপ করার জন্য ওই যে উৎসটা রেগুলার বেসে আমরা নিচ্ছি, তাতে কি হবে, ওষুধের অ্যাকশনটা কেটে গেলে আবার সেই অ্যালার্জিটা ট্রিগার আপ হবে, এবং অ্যালার্জি ট্রিগার আপ হয়ে ইনফেকশনকে বাড়াবে, ইনফেকশন থেকে আবার সোরিয়াসিস আসবে। তাহলে সেটা কিন্তু আমাদের আজীবন ভালো হবে না, এইভাবেই চলতে থাকবে। তাহলে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। আগে জানতে হবে যে আমার কিসে কিসে অ্যালার্জি আছে, সেই উৎসগুলোকে আগে শরীর থেকে বাদ দিতে হবে। যখন এটা বাদ হয়ে যাবে, তখন ওখানেতেই রোগটা 50 থেকে 60% মতো রোগ কিন্তু ভালো হয়ে যাবে। এবার যদি আমরা ট্রিটমেন্টটা করি সোরিয়াসিসটাকে সারানোর জন্য, তাতে কি হবে, একটা স্টেজে গিয়ে উনি ভালো হলেন, কিন্তু ওই খাবারগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, যেটা কি হবে ওই রোগের উৎস। তাহলে সেই উৎসটা যখনই পাবে না, রোগটা সেরে গেলে নর্মাল লাইফ লিড করবে। তো এই ট্রিটমেন্ট প্রসেসটা যেটা আমরা করি, আমরা শুরুতেই যখন সোরিয়াসিসের পেশেন্ট আসে, আমরা কিছু টেস্ট দিয়ে দিই, অ্যালার্জির লেভেলটা দেখে নিই, যেখানে আইজি টেস্ট দিই, বা এই যে স্যাড রিপোর্ট, যেখানেতে কিসে কিসে অ্যালার্জি আছে, কোন কোন জিনিসে অ্যালার্জি আছে, ডাস্টে অ্যালার্জি আছে কিনা, কোনো কিছু টাচেতে অ্যালার্জি আছে কিনা। তো যখনই আমরা এই প্রসেসে এগোই, দেখা গেছে যে সোরিয়াসিসের বহু পেশেন্ট আছে, সুস্থ আছে, মেডিসিনও বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ভালো আছে। একদম। সব থেকে বড় দরকার যে সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, তাই সোরিয়াসিসের কোনো পেশেন্টকে দেখে আপনি নাক ভুরু কোঁচকাবেন না, তারপর তার উপর বা তার বিরুদ্ধে এরকম কোনো মন্তব্য পেশ করবেন না যাতে সে বড় কষ্টে ভোগে। কারণ যে কোনো কষ্ট কিন্তু আমাদের সমস্যাকে বাড়িয়ে দেয়, শুধু মনের কষ্ট না, শারীরিক কষ্টকেও কিন্তু বাড়িয়ে দেয়, কারণ মনের সাথে শরীর ওতপ্রোতভাবে যুক্ত। তাই কাউকে কিছু ভালো না করতে পারলে অন্ততপক্ষে মন্দটা তো করবো না। কে আছেন চট করে বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শান্তিপুর। শান্তিপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? মানে আমার গলার কাছটা না মাঝের মধ্যেই মনে হয় যেন কিছু আটকে আছে, এটা কিছুদিন ধরেই চলে। আচ্ছা, খেতে গেলে কি অসুবিধা হয়? জল খেতে গেলে বা কোনো খাবার খেতে গেলে কি অসুবিধা হয়? না, এরকম কিছু অসুবিধা হয় না, কিন্তু মনে হয় যেন মানে কিছু একটা গলার কাছে আটকে আছে, জল খেতেও যাচ্ছে না। আচ্ছা, তোমার কি কোনো রকম ঠান্ডার ধাত আছে, মানে অল্পতে ঠান্ডা লেগে যায়? ঠিক আছে, শুনতে থাকুন, আর বলে দিচ্ছি। মেনলি যেটা প্রবলেম, এই প্রবলেম নিয়ে আরো একটা ফোন এসেছিল আগেতে, যে গলায় যেন মনে হচ্ছে কিছু আটকে থাকছে। কারণ এটা বললাম তখনই যে এটা আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে যদি আমাদের একটু শ্লেষার ধাত থাকে, বা যদি আমাদের ঠান্ডা লাগার ধাত থাকে, তাহলে কি হয়, আমাদের কিছু কফ আমাদের জমা হয়, সেখান থেকে মনে হয় যেন আমাদের গলায় কিংবা বুকে কিছু ডেলা মতো অংশ মনে হচ্ছে, শক্ত মতো। তো সেখান থেকে এই জিনিসটা আসতে পারে। তো এছাড়া যে আমি ফার্স্টেই বললাম যে যদি কোনো রকম ইন্টারনাল সিস্ট বা টিউমার যদি ওখানেতে ফর্মেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো সেটা একটুখানি দেখার প্রয়োজন। যদি ইন্টারনালি প্রবলেমটা খুব বেশি মনে হয়, তাহলে সেখানেতে কিছু এক্স রে করে দেখে নেওয়ার প্রয়োজন যে কিছু ওখানে গ্রোথ হচ্ছে কিনা। আর এছাড়া একটুখানি আপনার হিস্ট্রিটা লাগবে, ডিটেলস। কারণ যদি ঠান্ডার ধাত থাকে, তাহলে আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য মেডিকেশন করতে হবে, এবং ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে হবে। যদি দেখা যায় যে ইমিউনিটি পাওয়ার বাড়ার সাথে সাথে এই যে গলার যে প্রবলেমটা কেটে যাচ্ছে, তাহলে জানবেন বড় কোনো রকম রোগের দিকে যাচ্ছে না। আর যদি দেখা যায় যে না, এটা কাটছে না, তখন কিন্তু ভাবতে হবে কোনো রকম এক্সরের কথা। তো আপনার ক্ষেত্রে বলবো, শান্তিপুর থেকে বলছেন, কৃষ্ণনগরও সামনে হতে পারে, বা আপনার যেটা কাছে হবে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে যে কোন জায়গায় আসতে হবে, এবং অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একদম, কৃষ্ণনগর চেম্বার তো রয়েছে। আরেকবার শুধুমাত্র আপনাদের বলবো, বহরমপুর চেম্বারে যারা নাম লিখিয়েছেন 14 জুনের জন্য, তাদের জন্য চেম্বারটি কিন্তু 16 জুনে হচ্ছে। আমাদের অফিসের তরফ থেকে আপনাদের ফোন করা হবে, তাই কোনো চিন্তা করবেন না। জাস্ট যেভাবে পৌঁছান সেভাবেই বর্ধমান আপনারা বহরমপুর চেম্বারে কিন্তু পৌঁছাচ্ছেন 16 জুন। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।